রিয়েল এস্টেট নামের মধ্যে একটা বড় বড় এবং রিয়েলিটি খুঁজে পাওয়া যায়। লাইফে ভালো কিছু করব সবসময় এই স্বপ্ন দেখতাম, অনেকগুলো মানুষকে নিয়ে ভালো কিছু করব। আমার অনেক বিজনেসের এক্সপিরিয়েন্স আছে, অনেকগুলো বিজনেস আমি করেছি। এর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে সবচাইতে দ্রুত বড় হওয়ার মতো একটা বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেক্সপায়ার পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে। আপনাদের সাথে আছি আমি রাফাত আলম খান, এবং আমাদের সার্বিকভাবে সকল রকম সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাতে চাই মোহনা টিভি এবং NVLTS-কে। NVLTS-এ পেয়ে যাবেন অ্যামেজিং সব ড্রপ শোল্ডার্স। চেক আউট দেয়ার ওয়েবসাইট ইন দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স অ্যান্ড ডোন্ট ফরগেট টু ইউজ দ্য প্রোমো কোড টেক্সপায়ার টু অ্যাভেল 20% ডিসকাউন্টস। দর্শক, আজকে আমাদের পডকাস্টটা একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমরা টেকনোলজি বা ইনোভেশন নিয়ে একটু কম কথা বলবো। আমরা আজকে মেইনলি কথা বলবো প্রপার্টি, ল্যান্ড, অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেস নিয়ে। আমাদের সাথে আছেন পুষ্পধারা প্রপার্টিজের পরিচালক হাসিবুল হক ওরফে আমাদের মামুন স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আচ্ছা, এতগুলো বিজনেস থাকতে আপনি রিয়েল এস্টেটে এন্ড আপ করলেন, আপনার কাহিনীটা আমরা একটু জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে রিয়েল এস্টেট বিজনেসে আসার একটা আমার লাইফে একটা গল্প আছে। তো রিয়েল এস্টেট নিয়ে না, অ্যাকচুয়ালি লাইফে ভালো কিছু করব সবসময় এই স্বপ্ন দেখতাম, ভালো কিছু করব, অনেকগুলো মানুষকে নিয়ে ভালো কিছু করব। তো বেসিক্যালি আমার অনেক বিজনেসের এক্সপিরিয়েন্স আছে, মোটামুটি আমার বয়স খুব বেশি না, 40। এর মধ্যে অনেকগুলো বিজনেসে আমার পা রাখা হয়েছে, অনেকগুলো বিজনেস আমি করেছি। এর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে সবচাইতে দ্রুত বড় হওয়ার মতো একটা বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। এবং আমি সত্যি দেখেছি আমার চারপাশে যারা আছেন, বড় বড় কিছু কিংবদন্তি, বড় বড় কিছু মানুষ আছে যারা রিয়েল এস্টেট বিজনেস করে অনেক দ্রুত অনেক ভালো একটা জায়গায় গিয়েছে। এবং যখন অনেকগুলো বিজনেসের মাঝে আমি খুঁজতেছিলাম যে কোন বিজনেসটা করলে আসলে দ্রুত বড় হওয়া যায়, এবং পাশাপাশি রিয়েল বিজনেস, রিয়েল এস্টেট নামটাই হচ্ছে, নামের মধ্যে একটা বড় বড় এবং রিয়েলিটি খুঁজে পাওয়া যায়। তো সব কিছু মিলে আমি যখন দেখলাম যে রিয়েল এস্টেট বিজনেসের দ্রুত ডেভেলপমেন্ট, আরও অনেককে সুযোগ করে দেওয়ার অপরচুনিটিস, এবং মানুষের স্বপ্ন পূরণ করা যায়, যখন এই বিষয়টা আমার কাছে একত্র হয়ে গেল এবং এর প্রুফ আমি পাওয়া শুরু করলাম চারপাশ থেকে, তখন আমি অনেক বিজনেস ছেড়ে দিয়ে এই রিয়েল এস্টেট বিজনেসটা আসি। আপনি মানে এই যে রিয়েল এস্টেট বা ল্যান্ড ডেভেলপমেন্টের যে বিজনেসটা, মানে এইটাকে আপনি কেন মনে করেন যে এইটা দিয়ে তাড়াতাড়ি সাকসেসফুল হওয়ার একটা অপরচুনিটি থাকে? গুড। দেখুন, একটা মানুষ তার জীবনের সমস্ত ইনকাম সে কিন্তু আমি মনে করি খরচ করে তার দৈনন্দিন জীবনের যা প্রয়োজন আছে, তারপরে হচ্ছে একটি বাসস্থান বা সম্পদ ডেভেলপমেন্ট সবাই আমরা চাই। তো আমি দেখেছি যে মানুষের স্বপ্ন পূরণের সেই জায়গাটা যদি আমি কাজ করতে পারি, তাহলে বেসিক্যালি এই যে বিশাল বড় একটা মানে অ্যামাউন্ট স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু ছোটো কোনো অ্যামাউন্ট দিয়ে হয় না, বিশেষ করে মানে প্রপার্টিজ কিনতে অনেক অনেক বেশি চিরস্থায়ী ঠিকানা এবং ভালো একটা অর্থেরও প্রয়োজন হয়। আর সেই ভালো জিনিসটা যদি আমার মাধ্যমে হয়, তাহলে ডেফিনেটলি আমিও এখান থেকে ভালো একটা ইনকাম করার সুযোগ পাচ্ছি। সো এই দিক চিন্তা করে বেসিক্যালি আমি রিয়েল এস্টেট বিজনেসে আসা, এবং আশা করি মানুষের স্বপ্ন পূরণে ব্যাপক একটা ভূমিকা পালন করব। এতে যেমন তার স্বপ্ন পূরণ হচ্ছে, পাশাপাশি আমি দোয়াও পাচ্ছি, হ্যাঁ, ওনার কাছ থেকে ভালো একটা ইয়েও পাচ্ছি আমি। সো এই মূলত এই কারণে আমার এই বিজনেসটাকে চুজ করা। আপনাদের এই প্ল্যানিং এর বাস্তবায়নের জন্যই আজকে পুষ্পধারা প্রপার্টিজের এরকম একটা এস্টাবলিশড অবস্থা মার্কেটে, এতগুলো কম্পিটিটর থাকা অবস্থাতেও। পুষ্পধারার জার্নিটা কেমনে শুরু হয়েছে? পুষ্পধারার জার্নিটা শুরু হয় আজ থেকে 10 বছর আগে। 10 বছর আগে 5 জন ফাউন্ডার, ওনারা 5 জনের পরিকল্পনা মোতাবেকই এই কোম্পানি স্টার্টিং শুরু। তো ওনারা যখন এই বিজনেসটা শুরু করে, তখন মাওয়া রোডে
আমাদের প্রজেক্ট পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। তো এখানে আসলে তেমন একটা ডেভেলপমেন্ট ছিল না, বাট ওনারা জানতো যে এই জোনটা জায়গাটা একদিন- ব্যাপক একটা ডেভেলপমেন্ট আসবে। তো এই ডেভেলপমেন্টে যেন মুখ্য ভূমিকা পালন করতে পারে এই প্রতিষ্ঠানটা, এই জন্য ওনারা 5 জন একত্রিত হয়ে ফাউন্ডার এই বিজনেসটা স্টার্ট করে, এবং পরবর্তীতে 1 বছর পর আমি তাদের সাথে সম্পৃক্ত হই এবং ডিরেক্টর প্রকিউরমেন্ট হিসেবে আমি দায়িত্ব পাই, এবং ধীরে ধীরে আজকে 10 বছরের মানে বিপরীতে মাও রোডের সবচেয়ে বড় প্রজেক্ট পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড আজকে ডেভেলপ হয়েছে এবং প্রচুর মানুষের স্বপ্ন তৈরি হয়েছে। সো এটার জার্নিটা আসলে 10 বছর আগে থেকেই হাঁটি পাপা করে আজকে 10 বছর পার করে পুষ্পধারা বাংলাদেশের এখন একটা ব্র্যান্ড, এবং পাশাপাশি প্রচুর মানুষের কর্মসংস্থানের বন্দোবস্ত এখানে হয়েছে, প্রচুর মানুষের স্বপ্ন তৈরির একটা জায়গা হিসেবে পুষ্পধারা বর্তমানে একটা অবস্থান তৈরি করতে পেরেছে। আপনাদের মাওয়া রোডের যে সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রজেক্টই তো হচ্ছে পুষ্প স্যাটেলাইট সিটি, রাইট। এটার ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, তো আমরা যখন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ডেভেলপ করি, মাওয়া রুটে যেতে, পদ্মার দিকে যেতে হাতের ডান পাশে, তখন আমাদের আবার অনেক ক্লায়েন্ট বা অনেক মানুষের চাহিদা দাঁড়ালো যে রাস্তার বাঁ পাশে যদি আপনারা কোনো প্রজেক্ট ডেভেলপ করতে পারতেন বা কোনো কিছু করতে পারতেন, তাহলে আমরা হয়তো সেখানেও একটা ড্রিম দেখতাম। তখন আমরা ম্যানেজমেন্ট বসে চিন্তা করি যে আমরা আমাদের প্রজেক্টটাকে এক্সটেনশন করে আমরা চাইলে হাতের বাঁ দিকে একটা কিছু করতে পারি। তার ফলশ্রুতিতেই একটা সিটি করার চিন্তা ভাবনা আমরা হলো যে একটা স্যাটেলাইট স্মার্ট সিটি আমরা ডেভেলপ করব, এবং প্রায় 500 বিঘার উপরে আমরা এটা প্ল্যান করেছি যে আমরা একটা স্যাটেলাইট স্মার্ট সিটি ডেভেলপ করব, যে ঢাকায় যে পরিমাণ মানুষের মানে একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে, মানে আমরা এভাবে যদি ভাবি যে আমাদের বাচ্চা কাচ্চা ধরেন 1500-2000 স্কোয়ার ফিটের মধ্যেই চিড়িয়াখানার মতো সারাদিন এটার মধ্যে ঘোরাঘুরি করে, অথচ আমরা যদি চিন্তা করি আমরা যখন ছোটবেলা আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় যেতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, সন্ধ্যায় ঘরে আসতাম, আবার পরের দিন সকালবেলা এই উন্মুক্ত বা দৌড়াদৌড়ি করতাম, সুযোগ ছিল। এখন তো আসলে এই সুযোগটা নাই। ঢাকা শহরে চাইলেই আমি আমার বেবিকে কিন্তু বাসার বাইরে দিতে চাই না, কারণ অনেক সমস্যা, অনেক ঝামেলা, সেই সুযোগ নাই, সেই মাঠ নাই, খেলার জায়গা নাই। সো আমরা চিন্তা করছি যদি ঢাকার খুব কাছে, যেখানে মাত্র 30 মিনিটের ব্যবধানে যাওয়া যায় বা 20 মিনিটের ব্যবধানে যাওয়া যায়, এইরকম একটা জায়গায় যদি আমরা একটা স্মার্ট স্যাটেলাইট সিটি ডেভেলপ করি, যেটা টোটালি আপনার সিসি ক্যামেরার আওতাধীন থাকবে, এবং পাশাপাশি সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইকো ফ্রেন্ডলি, ইকো-ফ্রেন্ডলি, যে জিনিসটা সবাই এখন চায়। সবাই কারণ এখন চায়। আমাদের আনপ্ল্যান এই আরবানাইজেশনের মধ্যে সবাই এখন চাচ্ছে যে যতটা একটু গ্রিনারির মধ্যে ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে একটু স্পেস, একটু খোলামেলা মুক্ত বাতাস, হ্যাঁ, ময়লা বালু এসব থেকে একটু মানে দূরে থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে, এই মানে জিনিসটা সবাই এখন অনেকটা। যদি আপনাকে আমি ছোট করে একদম একটা উদাহরণ দিয়ে বলি, যখন আমরা একটা 5 স্টার হোটেলে যাই, একটা রিসোর্টে যাই, রিসোর্টটা আরো বাস্তব ভিত্তিক হবে, একটা রিসোর্টে যখন যাই তখন আমরা দেখি রিসোর্টটা বিশাল বড় এরিয়ার মধ্যে, বাট এতটা নিট অ্যান্ড ক্লিন, এত ফেসিলিটিস, এত চমৎকারভাবে তারা এটা সাজানো গোছালো থাকে। যদি আমরা এরকম একটা স্মার্ট সিটি ঢাকার খুব কাছেই করতে পারি, এবং সেখানে স্থায়ী ঠিকানা, রাইট, এবং সেখানে স্কুল, মাদ্রাসা, মানুষের মসজিদ, হ্যাঁ, জিম, বাচ্চাদের কিড জোন, এবং যত ধরনের আধুনিক ফেসিলিটিস আছে, মার্কেট, সমস্ত কিছু যদি এটার মধ্যে রেখে আমরা একটা সিটি ডেভেলপ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় ঢাকার মানুষগুলো ওনারা চিন্তা করবে যে এই ঢাকার এই ঘিঞ্জি পরিবেশ ছেড়ে আমি একটু রিল্যাক্সে বাকি জীবনটা কাটাই, এবং যেখানে সকল ফেসিলিটি আছে, আমি সারা দিনের জন্য যদি ঢাকায় আমার কর্মস্থলে চলে আসি, আমার ফ্যামিলি 100% সিকিউরড। বিশেষ করে আমরা সবসময় এটা ভাবি যে আমার ছেলে মেয়েদেরকে যেখানে আমি পড়াশোনা করতে দেবো, এদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, এটা কিন্তু মারাত্মক একটা ডিউটি, অনেক বড় একটা হ্যাসেল। এটা যদি নিজের ঘরের মধ্যে থাকে তাহলে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই দৃষ্টিকোণ থেকে সে চিন্তা করে আমরা পুষ্প স্যাটেলাইট স্মার্ট সিটি ডেভেলপ করছি, ঠিক পুষ্পধারা প্রজেক্টের রাস্তার অপোজিটে, প্রায় 500 বিঘার মধ্যে। এই চিন্তা থেকে আসছে। অ্যামেজিং। আপনারা কাস্টমারদের কিরকম প্রপার্টিজ অফার করেন, মানে কিরকম টাইপের ফ্ল্যাটস, তারপরে হচ্ছে আপনারা ল্যান্ডস? আচ্ছা, আমরা যে বিষয়টা থিঙ্কিং করছি সেটা হচ্ছে, আমরা সবাই জানি রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে মোটামুটি ধারণা আছে যে বাংলাদেশে যদি আপনি ফ্ল্যাট কিনতে যান, জমি কিনতে যান, তাহলে মোটা অঙ্কের একটা টাকা প্রয়োজন, এবং বিলিভ মি, এই টাকার ব্যবস্থা করতে না পারার কারণে
কত লক্ষ লক্ষ মানুষ তার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার স্বপ্নটাকে সে কিন্তু এখন পর্যন্ত স্টার্ট করতে পারে নাই, কারণ শুরুতে একটা বড় অঙ্কের টাকা প্রয়োজন, আর এই বড় অঙ্কের টাকাটা অ্যাবিলিটি টাকা সত্ত্বেও সবার একসাথে করা পসিবল হয় না। আমরা পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ম্যানেজমেন্ট যেটা নিয়ে মেইনলি কাজ করছি, যে শুরুটা যদি অনেক অল্প দিয়ে শুরু করা যায়, আমরা বিশ্বাস করি মানে মানুষ যেটা নিয়ত করে সেটা কিন্তু আল্লাহ পাক তার জন্য সহজ করে দেয় আল্লাহ পাক। এখন নিয়তিত করতে পারছে না, কারণ হচ্ছে যে এত বড় অ্যামাউন্ট একসাথে, হ্যাঁ এটাই তো আমরা মেইন যে জায়গায় কাজ করছি, যে প্রথম অ্যামাউন্টটাকে যদি ভেঙে ছড়ে সাধ্যের ভিতরে হাতের নাগালে এনে দেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় লক্ষ লক্ষ লোক তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার স্টার্টিংটা করতে পারবে। সো আমরা সেই জায়গাটাতে পুষ্পদার কাজ করছি, যে মানুষকে ফ্ল্যাট দিচ্ছি এখন 60% প্রাইসে। কিভাবে? যে আমরা এমন একটা পলিসি ডেভেলপ করেছি ফ্ল্যাটের বেলায়, যে কেউ যদি চায় যে, এবং আরেকটা বিষয় আছে এখানে, বিশ্বস্ততার একটা ব্যাপার আছে। ডেফিনেটলি, যেটা সবাই সবার আগে দেখবে, রাইট, সবাই সবার আগে কোথায় আমি ট্রাস্টওয়ার্দি এন্ড সেফেস্ট জায়গা পাবো। রাইট, এখন সবচেয়ে বড় যে বিষয়টা, মানুষের ট্রাস্টের জায়গাটা কিন্তু আর নাই। এই সেক্টরগুলোতে এইভাবে মানুষ প্রতারিত হয়েছে, এখন কাউকে ভালো কিছু দেখালেও সে বিশ্বাস করতে চায় না, এবং বিলিভনেসটা তার মধ্যে মানে আনতে অনেক কষ্ট হয়। রাইট, একটা হচ্ছে ড্রিম আছে, কিন্তু মানুষ যখন এত বড় তার সর্বস্ব দিয়ে এই ড্রিমটাকে বাস্তবায়ন করতে গিয়ে যখন ধরা খাচ্ছে, টাকা লুজার হচ্ছে, তখন কিন্তু সে ভয়ে আর ওইদিকে যাচ্ছে না, সাহস করতে পারছে না যে সেকেন্ড টাইম আবার এই রিস্কটা নিয়ে আমি একটা স্টেবল জায়গার দিকে যাব। রাইট, সো আমরা পুষ্পধারা কাজ করছি ওই স্টেবল জায়গাটা তার জন্য, এই কমফোর্ট জোনটা তার জন্য তৈরি করা, এবং পাশাপাশি এই বড় অ্যামাউন্টটাকে ভেঙে ছোট করে দেয়া। আপনারা কি মনে করেন এই জিনিসটাই আপনাদের ইউএসপি হিসেবে কাজ করছে? এতগুলো কম্পিটিটর, এত আশেপাশে অনেকেই তো এখন এই প্রপার্টি ডেভেলপমেন্ট, ল্যান্ড ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করছে, তো এই জিনিসটাকে কি আপনারা মনে করেন আপনাদের ইউএসপি হিসেবে কাজ করছে? অফকোর্স, কারণ এই যে একটা বিষয়, সেটা হচ্ছে এরকম যে আমি ট্রাস্টের জায়গাটাকে নিশ্চিত করছি লজিক্যালি, ইমোশনালি না, লজিক্যালি। ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি আরও ক্লিয়ার হবেন। ধরুন একটা ব্যক্তি যখন একটা ফ্ল্যাটের ড্রিম দেখছে, তখনই কিন্তু একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে গিয়ে সে দ্বারস্থ হচ্ছে, এবং তাকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দিচ্ছে। বিনিময়ে সে কী দিচ্ছে? একটা মানি রিসিট, একটা ডিড। কিন্তু এই ডিড এবং মানি রিসিটের মধ্যে কিন্তু তার মানে যে সত্যতা, যার টাকার যে প্রাপ্তি, এটা কিন্তু পরিপূর্ণ না। এই ডিড, এই মানি রিসিট দিয়ে আলটিমেটলি মামলাই করা যাবে, কিন্তু সম্পদটা কিন্তু তার কখনোই আসবে না। তো দেখা যাচ্ছে আমরা যেটা করছি, উনি টাকা দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা ফ্ল্যাটের সেই জায়গাটুকু রেজিস্ট্রি করে দিচ্ছি। আচ্ছা, তার মানে যে টাকাটা যেদিন দিল, সঙ্গে সঙ্গে তার প্রাপ্তিটা ওই দিনই সে পেয়ে গেল। এই হচ্ছে ট্রাস্টের জায়গা। আরেকটা হচ্ছে স্লট করে ভাগ করে দেওয়া, যে আপনি যে 3 বছর পরে 4 বছর পরে ফ্ল্যাটটা পাবেন, আপনি পুরো টাকাটা আমাকে না দিয়ে ধীরে 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 আপনার সুযোগ আছে, আপনার মতো করে আপনি দিতে পারবেন, এবং আপনার মনের মতো করে কীভাবে ফ্ল্যাটটা তৈরি করতে চান সেটা আপনি যে আপনার যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে আমরা করে দিব। বিনিময়ে আমরা একটা সার্ভিস চার্জ নিচ্ছি 10 or 15%। বাট এই যে তাকে আমি সঙ্গে সঙ্গে তার প্রাপ্তিটা বুঝিয়ে দিলাম, মানে আমাকে ট্রাস্ট করার দরকার নাই তার, আবার পাশাপাশি বড় একটা অ্যামাউন্টকে ভেঙে চড়ে এমন একটা কনসেপ্ট নিয়ে আসতাম যে ছোট করে দিলাম, তখন কিন্তু সে ট্রাস্ট এবং এই যে ছোট অ্যামাউন্টটা দিয়ে সে কিন্তু তার স্বপ্নর কাজটা স্টার্ট করতে পারছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা মানে মানুষকে দেওয়ার একটা মানে পলিসি। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ল্যান্ডের বেলাও সেম। ধরুন আপনি ল্যান্ড কিনতে যাচ্ছেন, আপনি জানা আছে যে মোটা অঙ্কের একটা টাকা রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি ওনাকে পেমেন্ট করলেই আমাকে রেজিস্ট্রি দেবে। আগে কিন্তু আমাকে রেজিস্ট্রি দিচ্ছে না, তার মানে আমাকে ট্রাস্ট করতে হচ্ছে। ট্রাস্ট করে ওনার কাছ থেকে আস্তে ধীরে ধীরে আমি টাকা দিচ্ছি, উনি যদি পরবর্তীতে আমাকে বুঝিয়ে দেয় তাহলে আমি পাবো, আদারওয়াইজ বুঝে পাবো না। এখন আমরা এই ল্যান্ডের বেলায় যে কাজটা করেছি সেটা হচ্ছে ওনাকে বলছি যে আমাকে আপনার ট্রাস্ট করার প্রয়োজন নাই, আমি আপনাকে ট্রাস্ট করি। কিভাবে? আপনি আমাকে 50 or 60% টাকা দেন, আমি আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দিয়ে দিব। তার মানে এখন কিন্তু আপনাকে আমি ট্রাস্ট করছি। রেজিস্ট্রি করে দেওয়ার পর একটা সময় দিই ছোট, সেই সময়ের মধ্যে উনি টাকাটা আমাকে ব্যবস্থা করে দেন। রেজিস্ট্রিটা করে ফেললে অনেক বড় একটা হ্যাসেল কমে যাচ্ছে, টেনশন কমে গেল যে আমি পেয়ে গেছি কি পাবো না। আচ্ছা, আর যারা সেটাও পারছে না, যে 50% টাকা ম্যানেজ করতে পারছেন, তাদের জন্য আবার ভিন্ন পলিসি আমরা রেডি করেছি।
আমরা যেটা করেছি তখন ধরেন ইনস্টলমেন্টের হিসাবে চলে যাচ্ছে। ইনস্টলমেন্টের হিসাবে চলে যাচ্ছি এবং আমরা ক্লিয়ার দেখানোর চেষ্টা করি যে আপনার যে ইনস্টলমেন্টের টাকাটা প্রতি মাসে মাসে আমাকে দিচ্ছেন, এই টাকাটা আমি কোথায় ব্যয় করছি সেটা জানার রাইটস আপনার আছে। সো আমি বর্তমানে অনলাইনের যুগ, সমস্ত কিছুই চাইলে আপনি যত দূরেই থাকেন আমি প্রতিদিন Technology আপডেট, through টেকনোলজিতে সবকিছু সব একদম কিছু updated দেখানো থাকা যায়। যাবে। তো উনি যে আমাকে মাসে মাসে পে করছে, এই টাকাটা আমি কি করছি এটার মোটামুটি একটা মানে আমি প্রতি মাসেই একটা হিসাব দেওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি যে এই মাসে আমি আপনাদের টাকাটা দিয়ে এই পরিমাণ জমি ক্রয় করছি, এই পরিমাণ ডেভেলপমেন্ট করছি, ছবি, দলিল, এগুলো আমি ক্লায়েন্টদের সাথে শেয়ার করার ব্যবস্থা রাখছি একদম ট্রান্সপারেন্ট। এবং প্রতি 3 মাস বা 6 মাস পর পর, যেটা অন্য কোনো কোম্পানি আমি দেখেছি করে না, আমরা এটা করি, সমস্ত ক্লায়েন্টদেরকে যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে জড়ো করার চেষ্টা করি। Reunion একটা হ্যাঁ, এবং করার রিউনিয়ন করে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। যখন একটা মানুষ দেখে যে না আমার টাকাটা নিয়ে তারা ডেভেলপ করছে, তখন কিন্তু সে সাহস নিয়ে এবং কনফিডেন্টলি আরও টাকা দিতে থাকে, আমার ডেভেলপমেন্টে দ্রুত হতে থাকে। এইভাবে আমি আমার টোটাল সিস্টেমটাকে আমি ডেভেলপ করেছি, যে কারণে বেশ ভালো একটা সাড়া পাচ্ছি। এন্ড এই ইন্টারঅ্যাকশনের জন্য অনেক ইজিলি আপনারা কাস্টমারদের থেকে ওই গেইনটা, Right. ট্রাস্ট গেইনটা করে ফেলতে Definitely. পারতেছেন। তাহলে কাস্টমাররাও এনশিওর থাকলো যে না, আমি এখানে কোনো ফ্রডিং এর পাল্লায় পড়ি না, আমার টাকাটা জায়গা মতো যাচ্ছে, এন্ড আমি আমার ফ্যামিলির জন্য একটা ভালো আবাসস্থান এন্ড ফিউচার স্থায়ী Definitely. ঠিকানার ব্যবস্থা করে দিই। এবং আরেকটা বিষয়, ধরেন মাঝপথে কেউ যদি মনে করছে যে আমি এতগুলো টাকা দিচ্ছি, হঠাৎ করে আমার বিপদ আসতে পারে, তখন তো আমি না দিতে পারলে তখন তো আপনারা আমাকে জমিটা দিবেন না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছি, ইটসওকে, যখন আপনি বিপদে পড়ে যাচ্ছেন তখন আমাদের তো কিছু করার নেই, কারণ আপনার টাকাটা নিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে 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 ডেভেলপ করছি। তো আপনি যদি মনে করেন যে না আমি আমার টাকাটা উঠিয়ে ফেলবো, তো আমরা সঙ্গে সঙ্গে এই জমিটা ওনার কনসার্ন নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে ওনার টাকাটা আমাকে ওনাকে দিয়ে দিচ্ছি, আর আরেকজন বাকিটা টেনে নিয়ে সে প্লটটা কিন্তু বুঝে পাওয়ার এটা জায়গায় আসতে ধীরে ধীরে যাচ্ছে। সো এখানে কোনো প্রবলেম নেই, হতেই পারে মানুষের দৈনন্দিন লাইফে প্রবলেম, সবসময় তো একই রকম যেমন, হ্যাঁ, আনসার্টেন লাইফ। তো আমরা কি করছি, তখন তাকে তার টাকাটা রিপ্লেসমেন্ট করে দিয়ে আবার নতুন আরেকজন ক্লায়েন্টকে আমরা এই সুযোগটা করে দিচ্ছি। অ্যামেজিং, অ্যামেজিং, ইয়েস। এখন আসবো হচ্ছে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বলবো নাকি হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ জানার জন্য আগ্রহী থাকে, সেটা হচ্ছে যখন কোনো প্রপার্টি কিনতে যাবে, বাইং অর রেন্টিং, আমি এই ফ্ল্যাটটা কি কিনবো নাকি ভাড়াতে থাকবো, কোন জিনিসটা আপনি মনে করেন যে কোন জিনিসটা ভালো হবে এন্ড কেন? বাইং অর রেন্টিং। আচ্ছা, এটা একটা জটিল কোয়েশ্চেন একজন ব্যবসায়িকের জন্য। একজন ব্যবসায়িক চিন্তা করে, আমি যদি 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট না কিনে, এই 1 কোটি টাকা আমি আমার বিজনেসে আমি ইউটিলাইজ করি, তাহলে এই 1 কোটি টাকাকে আমার দ্বিগুণ করতে, 3 গুণ করতে হয়তো 2 বছর 3 বছর লাগবে। বাট এই 1 কোটি টাকা আমি যদি ফ্ল্যাট কিনে ফেলি, তাহলে শুধু ওই যে আমার রেন্ট, যে ছোট্ট একটা অ্যামাউন্ট, সেটাই শুধু আমার মানে আমার লাভ হচ্ছে ওই টাকাটা থেকে আসতেছে, আর কিছু না। কারণ আপনি জানেন যে জমির দাম যেভাবে বৃদ্ধি পায়, ফ্ল্যাটের দাম কিন্তু ওইভাবে বৃদ্ধি পায় না। একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ফ্ল্যাট একটা জায়গায় থাকে দাম, এবং এটা আর কমে, এরকম একটা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি একজন ব্যবসায়িকের জন্যে রেন্টে যাওয়া বেটার, এবং এক সময় গিয়ে আবার রেন্টে থাকলে ওনার এটা কখনোই ইয়া হবে না। কারণ যখন একটা মানুষ বলে, আমি যদি আপনাকে এসে বলি যে আমি কই থাকি, ভাড়ায় থাকি, তাহলে আপনি আমাকে একভাবে ট্রিট করবেন, আর যদি শুনেন যে আমার নিজের বাড়ি, তাহলে কিন্তু আপনি আমাকে আরেকভাবে ট্রিট করবেন। এটা হিউম্যান নেচার। সো একটা পর্যায়ে গিয়ে আমি মনে করি অবশ্যই অবশ্যই নিজের একটা ফ্ল্যাট থাকা, মানে অ্যাটলিস্ট নিজের যে বাসস্থানটা যেখানে আপনি থাকবেন, সেটা আপনার থাকা উচিত। ঠিক আছে, এখন সুবিধার্থে হয়তো আপনার মিরপুরে ফ্ল্যাট আছে, আপনি হয়তো এর আগারগাঁয়ে থাকেন, ওটা ভাড়া দিয়ে রাখছেন, ওই ভাড়াটা উঠে আপনার, কিন্তু আপনি বলতে তো পারছেন যে আমার ফ্ল্যাট আছে, এবং নিজের একটা প্রশান্তি যে আমি, আল্লাহ না করুক, আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার ফ্যামিলিরা মানে অন্তত কোথাও ভাড়া থাকতে হবে না, নিজের একটা বাড়ি আছে। সো আমি মনে করি এক একজনের জন্য এক এক রকম, তবে নিজের একটা বাসস্থান করার দরকার। এটা কোরআন শরীফেও আছে, কোরআনেও আছে যে নিজের ফ্যামিলির জন্য একটা মাথা গোঁজার ঠাঁই একটা পুরুষ মানুষের অবশ্যই করা উচিত, এরকম আর কি। রাইট, রাইট। অনেকেই তো চায় যে মানে বিনা ইনভেস্টমেন্টে রিয়েল এস্টেটের মধ্যে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করো, অনেকেই আছে এরকম। আপনি কি মনে করেন এটা কোনো লজিক্যাল ওয়ে? আচ্ছা, বিনা ইনভেস্টমেন্টে আমি যদি রিয়েল এস্টেটে বিজনেসে এন্ট্রি করতে চাই, এটা কি, যে এই উদ্যোগটা নিচ্ছে তার জন্য কি এটা কোনো মানে ভালো আউটকাম এনে দিতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো আসলে ইনভেস্টমেন্ট ছাড়া কখনো কোনো বিজনেস হয় না।
ইনভেস্টমেন্ট ছাড়া আপনি জব করতে পারবেন, এজেন্ট হয়ে কাজ করতে পারবেন, মানে আপনি সেল করতে পারবেন, কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া মালিক হয়ে রিয়েল এস্টেট বিজনেস করা এটা আসলে টাফ। এটা আমি কখনোই মনে করি না যে ইনভেস্টমেন্ট ছাড়া আসলে কেউ জমির ব্যবসা করতে পারে। হ্যাঁ, জমির ব্যবসা করতে পারবে কারোর সাথে দ্বারস্থ হয়ে, ওনার সাথে পার্টনারশিপও না, মানে ওনার এজেন্ট হয়ে উনি সেল করতে হবে। এটা তো ওনার জন্য বিজনেস, যেহেতু উনি জব করছে না, এজেন্ট হয়ে কাজ করছে। হয়তো এইভাবে কাজ করতে করতে একসময় যখন অর্থ ইনকাম করবে, যেহেতু ল্যান্ডের বিজনেস উনি করছে উইদাউট অর্থে, কারোর সাথে এজেন্ট হয়ে, যে উনি সেল করছে, সেলের একটা পার্সেন্টেজ নিচ্ছে, তখন আজও কালক ভালো একটা অ্যামাউন্ট ওনার হাতে আসবে, তখন উনি শুরু করতে পারবে, এভাবে শুরু করতে পারবে। কিন্তু উইদাউট ইনভেস্টমেন্টের রিয়েল এস্টেট বিজনেস আসলে এটা হয় না, এটা পসিবল কোনোভাবে আমি মনে করি এটা পসিবল না। মিনিমাম একটা ইনভেস্টমেন্ট তো ওনাকে করতেই হবে। ডেফিনেটলি, কারণ আমি অনেক টাকা কামাইতে যদি চাই তো অবভিয়াসলি আমারও তো ওখানে কিছু তো, কিন্তু আমি বলছি না শুরু করতে পারবে না এরকম না, মানে শুরু করতে পারবে, অনেক বড় একটা রিস্ক নিয়ে নামতে হবে। রিস্ক তো না, মানে শুরু করতে পারবে কিন্তু কারোর সাথে ইনভলভ হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উইদাউট ইনভেস্টমেন্টে, ধরেন আপনার রিয়েল এস্টেট বিজনেস আছে, আমি বলছি যে আপনার সাথে আমি কাজ করতে চাই, আমি সেলসে পারফরমেন্স করব, এবং পাশাপাশি আপনার ওই সেলস পারফরমেন্স করতে করতে যখন এক সময় টাকা হবে, তখন হয়তো আমি আপনাকে টাকা দিয়ে আমি যতটুকু পার্টনারশিপ নিব বা এরকম, বা নতুন করে শুরু করব। কিন্তু এটা সত্যি যে রিয়েল এস্টেট বিজনেস করা যায় উইদাউট টাকাতে, কিন্তু সেক্ষেত্রে মালিক হয়ে না, শালিক হিসেবে শুরু করতে হবে, ধীরে ধীরে মালিক হতে হবে, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢাকা আর বাংলাদেশকে নিয়ে পুষ্পধারার প্ল্যান কি? ঢাকা এবং বাংলাদেশ নিয়ে যদি আমি বলি যে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড বাংলাদেশে আবাসন খাতে একটা বড় ভূমিকা রাখবে। মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ভালো কিছু করবে, তাদের স্বপ্নের ঠিকানাটা যেন আমাদের মাধ্যমে হয়, এই ধরনের ব্যাপক একটা চিন্তাভাবনা আমাদের আছে। এবং ইনশাল্লাহ ঢাকার চারপাশে আমরা পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ফ্ল্যাট এবং প্লট দুইটাই আমরা মানুষকে দিতে চাই, তাদের স্বপ্নের মতো করে। এবং যারা সাহস পাচ্ছে না যে আমি আমার স্বপ্নটাকে স্টার্ট করব, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই যে আপনি শুরুটা করেন আপনার মতো করে, ওনার মতো করে, আমরা ওনাকে দিয়ে ওনার স্বপ্নটা শুরু করাতে চাই। এটা হচ্ছে আমাদের মূল মোটো। যিনি সাহস পাচ্ছে না ওনার স্বপ্নটাকে শুরু করার, কিন্তু দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ড্রিম আছে, আত্মার মধ্যেও আছে যে আমার একটা নিজের একটা বাসস্থান হবে, আমার সম্পদ হবে নিজের, অনেক কিছু করব না কিন্তু একটা তো আমার নিজের বাসস্থান আমার করতে হবে। এই ড্রিমটা কিন্তু প্রত্যেকটা মানুষের আছে, একটা মানুষও বলতে পারবে না যে আমার এই ড্রিমটা নাই। হ্যাঁ, তো আমরা তাদের জন্য কাজ করতে চাই, তাদের এই সাহসটাকে ডেভেলপ করতে চাই আমাদের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের মূল মোটো। আর পুষ্পধারার মিশনটা কি, মানে পুষ্পধারা নেক্সট 10 ইয়ার্সে কোথায় দেখতে চাই? আমরা ইনশাল্লাহ আশা করছি নেক্সট 10 ইয়ার্সে ঢাকার চারপাশে আমরা প্রচুর বিল্ডিং করতে চাই, মানুষের স্বপ্নের ঠিকানা ডেভেলপ করতে চাই 50% খরচে। আমি আবার বলছি, কথাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে 50% টাকায় ফ্ল্যাটের বন্দোবস্ত করে দিব, এরকম একটা কনসেপ্ট আমরা নিয়ে আসতেছি। যদি 1 কোটি টাকা কারো খরচ হয় একটা ফ্ল্যাট করতে, কিন্তু সেটা তার জন্য কীভাবে 50 লাখে তার হাতে দেওয়া যায়, এরকম একটা কনসেপ্ট 50% টাকা, এটা আসলে অবিশ্বাস্য, ভেরি চ্যালেঞ্জিং। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কিভাবে 50 or 60% টাকায় একটা মানুষকে ল্যান্ড দেওয়া যায়, কোন কনসেপ্টে, এই কনসেপ্টটা আমরা নিয়ে আসতেছি। এবং আগামী 10 বছরে আমরা ঢাকার চারপাশে আমরা চাই মিনিমাম 1 কোটি মানুষের ফ্ল্যাটের বন্দোবস্ত করতে, 1 কোটি মানুষের ফ্ল্যাটের বন্দোবস্ত করতে, এবং ঢাকার চারপাশে ল্যান্ডের প্রজেক্ট করে, ল্যান্ড ডেভেলপমেন্ট করে মানুষকে সম্পদের মালিক বানাতে চাই মিনিমাম 1 কোটি। এটা হচ্ছে আগামী 10 ইয়ার্সে আমাদের টার্গেট। নাইস, অ্যামেজিং। স্যার, দর্শকদের ব্যাপারে যদি কিছু বলতে চান, কারণ আমরা একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি, যদি দর্শকদের ব্যাপারে কিছু বলতে চান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহনা টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে, বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে একটা মানুষ তার জীবনে যদি ডেভেলপমেন্ট খুব দ্রুত চায়, তাহলে আমি বলবো অবশ্যই প্রত্যেকটা মানুষের গায়ের সাথে সম্পদের সিলটা লাগাতে হবে, সেটা ল্যান্ড হোক আর ফ্ল্যাট হোক। আমি এইভাবে থিঙ্কিং করি, ধরেন আপনি এবং আমি, আপনার একটা
জায়গা আছে, আমার একটা জায়গা নাই, মানে একটা সম্পদ বা একটা ফ্ল্যাট আছে, আমার একটা ফ্ল্যাট নাই। তো আমরা জানি বিশেষ করে মাটি কিন্তু 100% খাঁটি। মাটি কিন্তু প্রতি সেকেন্ডে দাম বাড়ে, মাটির দাম প্রতি সেকেন্ডের দাম বাড়ে। তাহলে আপনার যখন একটা মাটি থাকবে, আমার একটা মাটি থাকবে না, আপনিও বিজনেস করেন, আমিও বিজনেস করি, কোনো কারণে আপনার বিজনেসটা অফ বা আপনি বন্ধ করে রাখেন শুক্রবার দিন, আর আমিও শুক্রবার দিন বন্ধ আমার বিজনেস। তাহলে আপনার যেহেতু একটা সম্পদ আছে, আপনার কিন্তু অর্থনৈতিক চাকাটা ঘুরতেছে, ওটা বাড়তেছে। আর আমার যেহেতু কোনো সম্পদ নাই, মাটি নাই, সেহেতু আমার কিন্তু ওই দিন কোনো ইনকাম নাই, ওই দিন দোকান অফ, বিজনেস অফ, মানে বন্ধ। সো আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই উচিত সে যে পরিমাণ আয় করে সেখান থেকে একটা সঞ্চয় করে সেই সঞ্চয়টাকে মাটিতে ইনভেস্টমেন্ট করা, তাহলে খুব দ্রুত ডেভেলপ করা সম্ভব। ওইভাবে এই ক্যালকুলেশনটা অনেকেই বোঝে না, জানে না। সো আমি সবার ক্ষেত্রে বলবো যে আপনারা প্রত্যেকে যা ইনকাম করেন, যা ডেভেলপ করেন, সেখান থেকে অর্থ বাঁচিয়ে সঞ্চয় করে সেটা অবশ্যই আপনার নামে কোথাও না কোথাও মাটিতে ইনভেস্ট করে রাখেন, তাহলে সবার অর্থনৈতিক চিত্রটা খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন হবে। এটা হচ্ছে আমার আজকের প্রোগ্রামের মানে সকল মানুষদের জন্য মেসেজ, এবং আপনারা সেটা অবশ্যই যত কষ্টই হোক আপনারা এটা করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ মামুন স্যার, আমাদেরকে আপনার এই ব্যস্ততম সময়ের মাঝে আমাদের একটু সময় দেওয়ার জন্য। আশা করি আপনাদের সবার এই এপিসোডটা ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আসতেছে, অ্যান্ড নতুন একটি অতিথি নিয়ে আপনাদের সামনে আবার আমরা চলে আসবো। টিল দেন কিপ ইউর আইস অন মোহনা টিভি এবং টেক্সপিয়ার ফেসবুক অ্যান্ড ইউটিউব পেজ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।